হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য লাভ বিয়ন্ড দ্য গ্রেট ড্রামা দ্বিতীয় পার্টের গল্প নিয়ে এসেছি। দ্বিতীয় পার্টের গল্পটা অনেক বেশি ইন্টারেস্টিং ছিল। আই হোপ দ্বিতীয় পার্টের গল্প আপনাদের সবারই মন ছুঁয়ে যাবে। তো চলুন গল্পে যাওয়া যাক। এই পর্বের শুরুতেই সিমুকে দেখতে পাই। সিমু বসে বসে ভাবছিল, আমার স্পেল বিয়ারার কি সত্যি ওই ছেলেটা, মানে দুয়ানশু? আসলে স্পেল বিয়ারার হলো ও যে অভিশাপে ভুগছে, ওর যে পঞ্চ ইন্দ্রিয় কাজ করে না, সেই পঞ্চ ইন্দ্রিয় যে ছেলেটা ভাঙতে পারবে তাকে স্পেল বিয়ারার বলা হয়। সিমু যখন গাছে বসে এটা ভাবছিল, ঠিক তখনই ওর দিকে হেঁটে আসে দুয়ানশু। ও দুয়ানশুকে দূর থেকে দেখে। দুয়ানশু এসে ওকে জিজ্ঞেস করে, তোমাকে আজকে দেখতে বেশ অন্যরকম লাগছে, কিছু কি হয়েছে? আমি যুদ্ধ থেকে জিতে ফিরে এসেছি বলে কি তুমি ডিসঅ্যাপয়েন্ট হয়েছে? তুমি কি ভেবেছিলে যে এই যুদ্ধে আমি মরে যাবো, আর সেজন্য কি তোমার মন খারাপ? এই কথা শুনে সিমু মনে মনে একটু হেসে বলে, এখন থেকে তো আমি কখনোই তোমাকে আর মরতে দিব না। আর ওকে বলে, এখন থেকে আমি শুধু তোমার মঙ্গল কামনা করি, এখন থেকে তো কোনোভাবেই আমি তোমাকে মরতে দিব না। এরপরে আমরা দেখতে পাই যে এদের জন্য কিছু গ্রেইন আসার কথা ছিল, মানে সমস্ত আর্মিদের জন্য খাবার আসার কথা ছিল, তবে সেই খাবারটা ছিল ভুয়া। মানে এখানে খাবারের পরিবর্তে এসেছিল একদম উৎকৃষ্ট অংশ। আর এতে সমস্ত আর্মিরা খুব খেপে যায়। ওরা সূর্য শহরটাকে নিজেদের করে নিয়েছে বলে কি ওদের সঙ্গে এরকম করা হচ্ছে, এটা নিয়ে ওরা খুব চিন্তিত হয়ে পড়ে। তো সেদিন আমরা দেখতে পাই ফেং ইকে আবারও কল দিয়েছিল সিমো। ফেং ইকে বলে যে, আচ্ছা ফেং ই, আসলে বেঁচে থাকার মানেটা কি বলো তো? 5 সেন্স থাকলেই কি তুমি বেঁচে থাকতে পারবে? ফেং ই বলে, 5 সেন্স থাকা, যখন আপনার পঞ্চ ইন্দ্রিয় কাজ করবে তখন সত্যিই আপনি বেঁচে থাকার স্বাদ পাবেন। কারণ কেউ যদি চোখে ভালো করে না দেখতে পায়, ভালো করে না শুনতে পায়, তারপরে কোনো কিছু স্পর্শ করে না উপলব্ধি করতে পারে, তাহলে তো সত্যিই তার কাছে বেঁচে থাকার কোনো মানেই হয় না। ইভেন কি সিমু খাবারের স্বাদ পর্যন্ত পেত না। তো পঞ্চ ইন্দ্রিয় কাজ না করলে একটা মানুষ বেঁচে থেকেও সে জীবন্ত লাশ হয়েই বেঁচে থাকে। তো তখন আমরা দেখতে পাই সিমুর কাছে আসে ওর ভাই সিং ইন। তো সিং ইন এসে বলছিল, আচ্ছা আপু, তুমি কি সত্যি জেনারেলকে পছন্দ করো? সেদিন যে মিং জিয়াকে বলছিলে যে তুমি জেনারেলকে পছন্দ করো, এটা কি সত্যি যে জেনারেলকে তোমার এত ভালো লাগে? এরপরে সিমু বলে, হ্যাঁ, আমি তোমাদের জেনারেলকে পছন্দ করি, তাকে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছি। আর এখন তো আমার আরো বেশি করে মনে হচ্ছে স্বর্গ থেকেই আমাদের দুজনের এই জুড়িকে সৃষ্টি করা হয়েছে। এই কথা আবার পিছন থেকে জেনারেল শুনে ফেলে। জেনারেলের তো ভীষণ মজা লাগে। এরপরে জেনারেল কাছে আসে চেঙ্গিনকে বলে, কে আবার স্বর্গ থেকে কাদের জুড়িকে সৃষ্টি করলো চেঙ্গিন? যাই হোক, এখন আমি তোমার জিয়াকে, মানে তোমার আপুকে একটু কাজে লাগানোর জন্য নিয়ে যাচ্ছি বলে ওকে ওয়ালের কাছে নিয়ে আসে আর বলে, একটু আজকের আবহাওয়া দেখে বলে দাও তো, আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা? ও তখন বলে, তুমি কি আবার কোনো যুদ্ধে যাওয়ার জন্য চিন্তা করছো? আগামী কয়েকদিনের ভিতরে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই, আবহাওয়া তো একদম ক্লিয়ার। তো এখন তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? জেনারেল তখন বলে, আসলে তোমাকে অনেক বেশি ধন্যবাদ, আমি যা ভেবেছি তা তো ভেবেছি। এরপরে সিমু ওর রুমে বসেছিল আর তখনই ও বুঝতে পারে এখানে ফান চাং ওর সঙ্গে দেখা করতে এসেছে। এই হলো সেই চাং যে নিজের গার্লফ্রেন্ডকে মেরে ফেলেছে। যাই হোক, চাং এখানে এসে বলে, আপনার জন্য আমি আমার গার্লফ্রেন্ডকে মেরেছি, আপনি কেন ওয়ার্ল্ডলি অ্যাফেয়ারে এত বেশি জড়িয়ে গিয়েছেন? পৃথিবীর কয়েকটা মানুষকে না হয় ও মেরেছে, তার জন্য কেন আপনি ওকে আমাকে মারতে বলেছিলেন? এতে সিমু খুবই রেগে যায় আর বলে, পৃথিবীর ওই কয়েকটা মানুষকে মানুষ নাই? এবং ওকে একটু থ্রেট দিয়ে বলে, আমাকে জ্বালাতন করবে না, এখন এখান থেকে যাও। এরপরে চাং বলে যে আমার ভুল হয়েছে, এটা বলে ও চলে যায়। এদিকে আমরা ওয়ালের দৃশ্য দেখতে পাই, একটা কালো বিড়াল এসে একদম লন্ডভন্ড অবস্থা করে দিয়েছিল। এখানে বিড়ালের গলায় একটা চিঠি লেখা ছিল। দুয়ানশু ওই চিঠিটা ওই বিড়ালের গলা থেকে নিয়ে নেয় এবং তাতে একটা ইনসাল্টেড কথা লেখা দেখতে পায়। আর এই চিঠিটা পাঠিয়েছিল আওয়ারচি নামের একটা লোক, যে চং রাজ্যের এই মুহূর্তের জেনারেল, এবং সে কিছু গুন্ডা পান্ডাও নিয়ে এসেছে এদের অপমান করতে, অপমান করে চলেও যায়। পরের দিনের দৃশ্য দেখতে পাই, চেঙ্গিন ওর আপুকে নিয়ে বেরিয়েছিল একটু বাইরেটা ঘুরে দেখতে। আর তখন আমরা আবার দুয়ানশুকে দেখতে পাই। দুয়ানশু সিমুর দিকেই তাকিয়েছিল বিধায় সিমু সোজা দুয়ানশুর সঙ্গে দেখা করতে চলে যায়। এখানে নিচে আর্মিদের একটু মিলিটারি ট্রেনিং দেওয়া হচ্ছিল। সিমু বলে, তুমি কি দেখতে পাচ্ছ ওই যে থার্ড লাইনের একটা লোক কিছু একটা লিখছে? সিমুকে তখন ওর সাথে সাথে বলে যে, তুমি একটু কাগজে লেখো তো কি লিখেছে। সিমু জেনারেলকে বলে, ওখানে কিন্তু চং রাজ্যের একটা লোক দাঁড়িয়ে আছে। তো ওই লোক কি লিখে ওখানে দাঁড়িয়ে আছে সেটা আবার লিখে ও জেনারেলকে দিলে জেনারেল বলে, ওখানে চং রাজ্যের ওই লোকটা
এটা লিখে দাঁড়িয়ে আছে। মানে এটা একটা ফানি কথা লিখেছিল সিমু। জেনারেল বলে, তুমি কি আমার সঙ্গে মজা করছো? তখন ও জেনারেলকে বলে ওখানে সত্যিই একজন দাঁড়িয়ে আছে, তবে সে কোনো লেটার হাতে করে দাঁড়িয়ে নেই, বরং তার হাতে একটা গোল্ড ফিশ আছে। এই কথা শুনি তো জেনারেলের চোখ বড় বড় হয়ে যায়। আর তখনই ওর কাছে খবর আসে যে এখানে ওদের গ্রেইনে সামান্য যে কিছু ভান্ডার ছিল অবশিষ্ট, সেটাতে কেউ একটা আগুন লাগিয়ে দিয়েছে। সাথে সাথে জেনারেল এখানে চলে আসে আর দেখতে পাই একটা মহিলা এই ভান্ডারে, মানে ওদের খাবারের ভান্ডারে আগুন লাগিয়ে দিয়েছে। আর ওই মহিলাটা ছিল আসলে একটা উন্মাদ মহিলা, যে আগে এখানে সঙ্গীত শিল্পের কাজ করত, কিন্তু চং রাজ্যের পতনের পর থেকে সে এরকম উন্মাদের মতো হয়ে গিয়েছে এবং সে সবাইকে বলছে তোমরা সবাই মৃত্যু ডিজার্ভ করো। এই কথা বলার সাথে সাথে ও জেনারেলকে মারতে যাচ্ছিল, কিন্তু তখনই ওখানে বেরিয়ে আসে সিমু আর ওকে জেনারেলের শোয়ারটা দিয়ে মেরে দেয়। সবাই তো ওর দিকে তাকিয়ে থাকে, কারণ সাধারণ একটা মেয়ে কিভাবে একটা মানুষকে দ্রুত মেরে ফেলতে পারে। এবার ও যেহেতু বুঝতে পেরেছে যে সবার সামনে ও নিজেকে এক্সপোজই করে দিচ্ছে প্রায়, তখনই সিমু কাঁদতে থাকে আর বলতে থাকে আসলে আমার পরিবারের লোকে ওই চং রাজ্যের মানুষ মেরেছে, তো এজন্য চং রাজ্যের একজন মানুষকে দেখা মাত্র আমি নিজেকে সামলাতে পারিনি, আমি ওকে মেরে দিয়েছি। তো জেনারেল তখন ওকে সামলে ভিতরে নিয়ে আসে আর বলে যে তুমি সত্যি করে বলো তো ওকে তুমি কেন মারলে? ও তখন বলে ও তোমাদের অনেক ক্ষতি করতো, আর তাছাড়া ও তো তোমাদের কাউকে অ্যাটাক করতে গিয়েছিল, আর সেজন্যই আমি মেরে দিয়েছি, এতে কি এমন ক্ষতি হয়েছে? জেনারেল বলে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করলাম। এটা বলে জেনারেল চলে যায়। এরপরে ও ফেঙ্গিকে আবার কল দেয় আর বলে তুমি কি এই জেনারেল সম্পর্কে কিছু জানতে পেরেছো? ফেঙ্গি তখন বলে আমি জানতে পেরেছি আসলে এর রিয়েল দুয়ানশু নয়, রিয়েল দুয়ানশুর যে ছবি, আমি সেই ছবি নিয়ে খোঁজ নিয়ে জেনেছি রিয়েল দুয়াংশুই আসলে ফাং, যে এখন নান্দু শহরের একজন কাউন্সিলর এবং সে ওখানকারই রাজ্যের বিভিন্ন কাজে রত আছে। তো এই ফাংকেই নাকি রিয়েল দুয়ানশু বলা হয়, তবে সে ছদ্মবেশ নিয়ে ফাং নামেই ওখানে সেজে আছে। সিমু তখন বলে ও আচ্ছা তাহলে এই ব্যাপার। এরপরে ও একটা ফুলের ছবি দেখতে পায়। এদিকে আমরা আবার হানলিয়াংকে দেখতে পাই। হানলিয়াং এর সঙ্গে কথা বলতে এসেছিল জেনারেল। হানলিয়াং জেনারেলকে বলে আমাদের কি সত্যি আগে কোথাও দেখা হয়নি? তখন জেনারেল বলে আমাদের সত্যি কোথাও দেখা হয়নি, বারবার এই কথা তোলার কোনো প্রয়োজন নেই। এটা বলে ও চলে আসে, নিজের রুমে এসে দেখে ওর টেবিলের উপরে একটা পিস ব্লসম গাছের ডাল ভেঙে রেখে দেওয়া, আর এটা সিমুই রেখেছে। সিমু আড়াল থেকে ওকে আবারও একটু নজরদারি করছিল, আর তখনই ও দেখতে পাই যে জেনারেল গোসল করতে নেমেছে, তবে ওর গায়ে হাজারটা কাটা দাগ। এটা দেখে ও বলে হাই ইয়াং জেনারেল, তুমি কি এমন কাজে রত ছিলে যে তোমার দেহে এত এত কাটার দাগ? ইভেন ওর অনেক কাছাকাছি আসার পরেও তো জেনারেল কিছুই বুঝতে পারে না, তবে জেনারেল বুঝতে পারে ইনভিজিবল কিছু ওর উপরে দৃষ্টি রাখছে, আর সেজন্য জেনারেল একটা কম্বল মুড়ি দিয়ে হাঁটাহাঁটি করে। আর এতে সিমুর খুবই হাসি লাগে, কারণ সিমু বুঝতে পারে এই জেনারেলের সেন্স শক্তি অনেক বেশি। যাই হোক, জেনারেল সবাইকে বলে যেহেতু আমাদের এখানে খাদ্য নেই, তাই চং রাজ্য থেকে যখন খাবার যাবে সেই খাবার আমরা হস্তান্তর করে নিব। আর এটা সিমো বাইরে থেকে শুনছিল। এরপরে সিমোর টেবিলের দিকে তাকিয়ে দেখে ওই পিস ব্লসম গাছের একটা ডাল ভাঙা। এর পরের দিন আমরা দেখতে পাই যে পাহাড়ের আশেপাশে লুকিয়ে ছিল জেনারেল এবং তার কিছু সৈন্যরা। এই রাজ্যের পাশ দিয়ে নিয়ে যাচ্ছিল কিছু খাবার চং রাজ্যের লোকেরা, আর ওদেরকেই অতর্কিতভাবে অ্যাটাক করে জেনারেল। তবে জেনারেলের অ্যাটাক করার ধারণের সাথে সাথেই হানলিয়াংয়ের মাথা ব্যথা শুরু হয়ে যায়। ওর যেন অতীতের কোনো একটা কিছু মনে পড়তে শুরু করে, তবে ও পরিপূর্ণভাবে মনে করতে পারে না। কিন্তু ওরা যখনই খাবারগুলোকে নিতে যাচ্ছিল তখন ওদের উপর আবার অতর্কিত অ্যাটাক হতে শুরু করে, আর এতে জেনারেল তো বুঝে যায় যে ওরা ফেঁসে গিয়েছে, আর তারা মূলত জেনারেল আর হানলিয়াংকে কিডন্যাপ করতে এসেছিল। ঠিক তখনই দেখতে পায় আকাশ থেকে অনেকগুলো রেড বার্ড উড়ে যাচ্ছে, যেগুলো চং রাজ্যের লোকেরা খুবই ভয় পেত। আর তারপরেই দেখতে পাই এখানে এসে হাজির হয়েছে আমাদের ঘোস্ট কুইন, এবং সে নিজের মুখটা ঢেকেই এসেছে যাতে তাকে কেউ দেখতে না পায়। এই ঘোস্ট কুইনকে সবাই দেখে অবাক হয়ে যায়, কিন্তু হঠাৎ করেই ঘোস্ট কুইন এই সময়টাকে থমকে দিয়েছিল। শুধুমাত্র জেনারেল দুয়ানশুই ওকে দেখতে পাচ্ছিল। দুয়ানশু বলে আমি বুঝতে পেরেছি তুমি এখানে ছদ্মবেশ নিয়ে সেজে থাকা সাও, তো এবার নিজের আসল রূপটা দেখাও। এরপরে ঘোস্ট কুইন তার নিজের আসল রূপ দুয়ানশুকে দেখায় আর বলে সত্যি তুমি আমার স্পেল বিয়ারার, কারণ তোমার সেন্স অফ হিউমার অনেক বেশি। সিমু তখন বলে তুমি আমার আসল পরিচয়টা এখন জানতে পেরেছো, আমি কি তোমার আসল পরিচয়টা জানতে পারি? ও তখন আবারও বলে আমি দুয়ানশু, তাবেই আর্মিদের জেনারেল, এর বাহিরে আমার কোনো পরিচয় নেই। সিমু তখন রাগ হয়ে যায় আর ওকে টেনে এনে বলে
তুমি কি সত্যিই মনে করো যে আমি তোমার আসল পরিচয় জানতে পারবো না, আর তুমি কখনোই তোমার আসল পরিচয়টা বলবে না? তুয়ানসু তখন বলে, তুমি অনেক বেশি কাইন্ড, এখন তুমি আমাকে আগে নিচে নামিয়ে দাও। এরপরে ওকে নিচে নামিয়ে দেয় সিমু আর বলে, তুমি নিজের একটা উইশ বলো। তুয়ানসু তখন বলে, আমার একটাই উইশ, আর তা হলো আমি যেন এই মুহূর্তে যে তোমাকে দেখলাম সেই স্মৃতি কখনো ভুলে না যাই। কারণ আমার আশেপাশে যে বা যারা দাঁড়িয়ে আছে তারা সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে এবং তাদের কারোরই তোমার স্মৃতি মনে থাকবে না, তবে আমি তোমার স্মৃতি মনে রাখতে চাই। সিমু তখন বলে, তোমার এত বড় স্পর্ধা হয় কি করে যে তুমি আমাকে অর্ডার দিয়ে বলো যেন স্মৃতি আমি তোমাকে মনে রাখার সুযোগ দেই? যদি আমি সুযোগ না দেই তাহলে তুমি কি করবে? জেনারেল তখন বলে, আমি জানি তুমি আমার স্মৃতি থেকে এখনকার এই দৃশ্যটা কখনোই মুছে দিবে না। এরপরে সিমো বলে, ঠিক আছে। এটা বলে ও চলে যায় এবং এখানকার লোকজনের ঘুম ভেঙে যায় আর তাদের মনে হচ্ছিল কিছু একটা মিসিং। যাই হোক, এদিকে আমরা বাড়ির দৃশ্য দেখতে পাই যেখানে চেং ইন ওর বোনকে ডাকতে আসে আর এসে দেখে ওর বোন ঘুমিয়ে আছে, তবে বোনের কাছে সবসময় যে জেট পেন্ডেন্টটা থাকতো সেটা এখানে নেই, ল্যান্টেন টাইপের। যাই হোক, এরপরে ওকে ওর গায়ে একটা কম্বল দিয়ে চেং ইন চলে যায়। তখন চাং ফাং এখানে চলে আসে আর দেখে যে সিমুর শরীরে কোনো স্পিরিচুয়াল এনার্জি নেই, তাই ও একে পরীক্ষা করে এখান থেকে চলে যায়। আর ওদিকে আমরা দেখতে পাই যে এরা সবাই যখন ওই গ্রেনগুলো নিয়ে জিতে ফিরে আসে তখন জেনারেল নির্দেশ দেয় হানলিয়াংকে গ্রেপ্তার করতে, কারণ কেউ একটা তাদের যে এখানে আজকে প্ল্যান ছিল সেটা ফাঁস করে দিয়েছিল চংরাজ্যের লোকজনের কাছে। না হলে চংরাজ্যের লোকজন কখনোই জানতো না আজ রাতে ওরা ওখানে থাকবে। আর জেনারেলের ধারণা যে হানলিয়াং চংরাজ্যের সঙ্গে সম্পর্ক রেখে চলেছে আর তাই তাকে অ্যারেস্ট করা হয়। এরপরে আমরা দেখতে পাই সিমু তার শরীরে ফিরে এসেছে। চেঙ্গিন হঠাৎ করে তার কাছে পেন্ডেন্ট দেখে অবাক হয়ে যায়। এরপরে সিমু সোজা জেনারেলের রুমে চলে যায় তার সঙ্গে কনসাল্ট করতে। তখন আমরা জেনারেলকে রুমে বসা অবস্থায় দেখতে পাই। তার যেহেতু ক্ষত হয়েছিল তাই মেং ওখানে এসেছিল তার ড্রেসিং করে দেওয়ার জন্য, কিন্তু মেংকেও পাঠিয়ে দেয়। তখনই ও ফিল করে যে সিমু আশেপাশে কোথাও একটা আছে। জেনারেল তখন সিমুকে দেখার চেষ্টা করে। সিমু তখন জেনারেলের কোমরে থাকা বেল্টটা ধরে টান দেয়। এবার সিমু দেখা দিয়ে দেয় জেনারেলকে। জেনারেল বলে, তুমি আমার বেল্ট ধরে কেন টানছো? সিমু তখন বলে, তোমার সঙ্গে আমি আজকে একটা ডিল করতে এসেছি, আজকে যদি আমি তোমাকে না বাঁচাতাম তাহলে কি তুমি বাঁচতে পারতে? ও তখন সিমুকে বলে, তোমাকে আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ, কিন্তু আমি তোমার সঙ্গে কোনো ডিল করব না। এতেই সিমু রেগে যায় আর বলে, আমি যদি আজকে তোমাকে মেরে ফেলি তাহলে তো তোমাকে কেউ বাঁচাতেই পারবে না। একটা সামান্য মর্টাল মানুষ হয়ে তোমার এত অহমিকা কিসের? আমি তোমার সঙ্গে একটা ডিল করতে চাইছি, বিনিময়ে আমি তোমার উইশ পূরণ করব। তোমার কি কোনো উইশ নেই? তুমি কি শত্রুদের সাথে সবসময় জিততে পারবে বলে তোমার মনে হয়? তখনও জেনারেল বলে, আমি অবশ্যই চেষ্টা করব নিজের চেষ্টায় বেঁচে ফিরে আসতে। আপাতত তুমি আমাকে ছেড়ে তো দাও, তারপরে এইসব নিয়ে আমরা কথা বলবো। এরপরে ওকে ছেড়ে দেয়। জেনারেল সাথে সাথেই আবার সুন্দর করে কথা বলতে শুরু করে সিমুর সঙ্গে। সিমু বলে, আমি তোমার সঙ্গে সত্যিই একটা ডিল করতে চাই, তা হলো তোমার 5 সেন্স তুমি একটা একটা করে আমাকে দিবে আর তার বিনিময়ে আমি তোমার একটা একটা করে উইশ পূরণ করব। আর এটা বলে সিমু সোজা ওর উপরে যেয়ে ওঠে আর বলে যে তুমি এরকম কোনো পজিশনেই নেই যে তুমি আমাকে না করে দিবে, কারণ আমি যদি চাই সেই জিনিসটা আমি হস্তক্ষেপ করে নিতে পারি। জেনারেল বলে, আমরা কি ঠিক এভাবেই কথা বলবো নাকি? আমরা উঠে বসেও তো কথা বলতে পারি। তখনই এখানে শিয়াদং চলে আসে আর ওদের দুজনকে এই অবস্থায় দেখে খুব লজ্জা পেয়ে বলে, আপনারা চালিয়ে যান। এটা বলে ও নিজে চলে যায়। কিন্তু এসবে সিমুর তো কোনো লজ্জা করে না, কিন্তু জেনারেলের রেপুটেশনে 12টা বেজে গিয়েছে। শিয়াদং বলে, আমি তো আপনার জন্য ঔষধ নিয়ে এসেছিলাম, কিন্তু ভিতরে এরকম অবস্থায় শিকার হবো তা তো বুঝতে পারিনি। এরপরে আমরা মেংকে দেখতে পাই। মেং কিছু খাবার নিয়ে এসেছিল মূলত জেনারেলের জন্য। তো শিয়াদং ওকে আটকে দেয় আর বলে, আমার খুবই ক্ষুধা পেয়েছে। এটা বলে ওর খাবার কেড়ে নিয়ে নিজেই খেতে শুরু করে, মানে ওখানে মেংকে কোনোভাবেই যেতে দিবে না বলে। এবার মেং তো ওর উপরে খুবই রেগে যায়। শিয়াদং বলে, জেনারেলের জন্য আজকে আমি আমার নিজের রেপুটেশনটাও হারালাম। এদিকে আমরা সিমু আর জেনারেলকে কথা বলতে শুনি। সিমু বলে, দেখো তুমি যদি চাও তো আমি তোমাকে ব্যাটল ফিল্ডে কিন্তু বাঁচাতে পারি, তবে তুমি যদি চাও যে পুরো যুদ্ধটা আমি জিতিয়ে দেব সেটা আমি করতে পারবো না, তাই তুমি আমার কাছে উইশ করতে পারো। জেনারেল বলে, আমার তোমার কাছে সত্যিই কোনো উইশ করার নেই আর আমি আমার 5 সেন্স তোমাকে দিব না। এই কথা শোনার পরে খারাপ লাগে একটু সিমুর। সিমু বলে, কিন্তু আমি তো তোমার কাছ থেকে 5 সেন্স নিবই, আমি জীবনে কখনো কিভাবে বেঁচে থাকতে হয় সেটাই বুঝতে পারি। জেনারেল তখন বলে, আচ্ছা ঠিক আছে, যদি আমার কখনো প্রয়োজন পড়ে এই ব্যাপার নিয়ে কথা বলা যাবে বলে ও সিমুকে ওর রুমে আটকেই দিচ্ছিল। সিমু বলে, তুমি যেহেতু চাচ্ছ আজকে আমি তোমার রুমে থেকেই যাই, তাহলে ঠিক আছে, আমি তোমার রুমে থেকেই যাব আর আমি তোমার সাথে একই বেডে ঘুমাবো। আসলে সিমুর কোনো সেন্স অফ টাচ ছিল না, মানে সে কাউকে স্পর্শ করলে কোনো কিছু ফিল
করতো না। সে কোনো কিছু টাচ করলেও ওটা হাওয়ায় ভাসতো। ও বুঝতেই পারতো না ও কোনো কিছু টাচ করেছে। এদিকে আমরা কমান্ডার উকে দেখতে পাই। সে হানলিংয়ের সঙ্গে দেখা করতে এসেছিল। হানলিংকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি চং রাজ্যের সাথে কোনো রকমের যোগাযোগ রেখেছো? হানলিং বলে, আমি কোনো চং রাজ্যের সাথে যোগাযোগ রাখিনি, তবে আমি জেনারেলকে বিশ্বাস করি। সে নিশ্চয়ই এমন কোনো কিছু করবে না যাতে আমার ক্ষতি হয়ে যায় বা আমার ট্রাস্ট ভেঙে যায়। এরপরে সেং ইন তার আপুর কাছে আসে আর বলে, সাও সাও, চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। চং আর্মিরা এখানে এসেছে আর জেনারেল ভাইয়া তাদের সঙ্গে কথা বলছে। আমরা দেখতে পাই চং আর্মি প্রায় 20,000 সৈন্য নিয়ে এদিকে এসেছিল আর সাথে তারা কিছু মানুষদেরকে বেঁধে নিয়ে এসেছিল। এই যে লোকটা দাঁড়িয়ে আছে এটা হলো ম্যাজিস্ট্রেট লিনের দাদু। এই লোকই মূলত লিনকে মানুষ করেছে, মানে যে শুনছু শহরের ম্যাজিস্ট্রেট তার দাদু। এই লোককে এজন্য মারা হচ্ছে কারণ সেদিন যে গ্রেনগুলো ওরা চুরি করেছিল সেই গ্রেনের তথ্য নাকি এই লোকই ওদেরকে দিয়েছিল। আর সেজন্য আওয়ার সিং যে চং আর্মিদের লিডার, সে ওই লোক সহ আরো কিছু লোককে মারতে এখানেই নিয়ে এসেছে। ম্যাজিস্ট্রেট লিনের তো খুবই খারাপ লাগে কারণ তার দাদুকে তার চোখের সামনেই প্রায় মারতে বলা হচ্ছিল। এবার যখন এই ঘটনাটা ঘটে তখন জোরে জোরে চিৎকার দিয়ে জেনারেল বলে, আজকে তুমি আমার যেসব লোকেদের মারলে তার জন্য আওয়ার সিং আমি তোমার মাথা কেটে নিয়ে আসবো, কথা দিলাম। এরপরে ম্যাজিস্ট্রেট লিন অনেক বেশি শোকে আহত হয়ে যায়। জেনারেল গিয়ে সান্ত্বনা দিয়ে বলে, আমি অবশ্যই আওয়ার চিং এর মাথাটা তোমার পায়ের কাছে এনে ফেলবো, আর এটা হলো আমার প্রতিজ্ঞা। এটা বলে ও যখন বাইরে আসে তখন দেখতে পায় যে ওর পাশ দিয়ে সতর্পণে হেঁটে আসছে শিমু। শিমু বলে, আসলে তুমি কি ভাবছো বলো তো? তুমি কি আসল কালপ্রিটকে ধরতে পেরেছো নাকি ধরতে পারবে? জেনারেল তখন বলে, দেখো তো আগে আগে কি হয়, আমি তোমাকে সারপ্রাইজ দেব। পরের দিন সকালবেলা দৃশ্য দেখতে পাই। পরের দিন সকালবেলা হানলিয়াংকে ডেকে নিয়ে আসা হয়েছিল। হানলিয়াংয়ের সঙ্গে কিছু দুর্দান্ত ফাইটারদের ফাইট শুরু হওয়ার কথা ছিল। হানলিয়ান একে একে সমস্ত ফাইটারদের হারিয়ে দিচ্ছে। তখন ম্যাজিস্ট্রেট লিন বলে, জেনারেল আমি আপনাকে বলি কি, হানলিয়ানের শক্তি পরীক্ষা করার জন্য আপনাকে অন্য কোনো উপায় ভাবতে হবে। যেমন ধরুন, আপনি যদি হানলিয়াংয়ের চোখে কালো কাপড় বেঁধে দেন আর তারপরে আপনি ওকে ফাইটিং করতে বলেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে হানলিয়াং চাং আর্মিদের সঙ্গে কাজ করেছে কি করেনি। জেনারেল বলে, তাহলে তাই হবে, আমরা এখন হানলিয়াংয়ের চোখে একটা কালো কাপড় বেঁধে দেব। হানলিয়াংয়ের চোখে যখন কালো কাপড় বাঁধা হচ্ছিল, হানলিয়াংয়ের জন্য কিছু একটা ভিশন আসছিল এবং ও ফিল করে যে ওর অতীতে কিছু একটা ঘটে গিয়েছে, তবে ও পুরোপুরিভাবে সেটা দেখতে পায় না। কালো কাপড় বেঁধে দেওয়ার পরে একটা দুর্দান্ত ফাইটারের সঙ্গে ওর ফাইট করতে বলা হয় এবং ওই অন্ধ অবস্থাতেই ও খুব সুন্দরভাবে এই ফাইটিংটা সম্পন্ন করে। সবাই খুব অবাক হয়ে বলে, হানলিয়াং এত দুর্দান্ত একজন ফাইটার, সেটা তো আমরা কেউই জানতাম না। তো হানলিয়াং যেহেতু এই ফাইটিংয়ে জিতে গিয়েছে, এর জন্য ঘোষণা করা হয় যে হানলিয়াংকে ছেড়ে দেওয়া হবে, কারণ এমনটাই কথা ছিল। এই ফাইটিংয়ে যদি হানলিয়াং জিতে যায় তবেই তাকে ছেড়ে দেওয়া হবে। জেনারেল সবার উদ্দেশ্যে বলতে শুরু করে, আসলে হানলিয়াংয়ের কোনো অন্যায়ই ছিল না, বিনা কারণে আমি তাকে অ্যারেস্ট করে রেখেছিলাম। যে মেইন কালপ্রিট সে তো আর কেউই নয়, সে হলো আমাদের এই ম্যাজিস্ট্রেট লিন। কারণ একটু আগে সে যে হানলিয়াংয়ের চোখে কালো কাপড় বেঁধে দিতে বললো, এটা চং আর্মিদেরই একটা ট্যাকটিক্স, আর সেটা তো আর কারোর জানার কথা ছিল না, একজন ম্যাজিস্ট্রেট লিনের তো জানার কথাই ছিল না। আর ঠিক তখনই আমরা বুঝতে পারি যে এই লিন এখানকার আসলে কেউই নয়, সে চং শহর থেকে এখানে এসেছে। মূলত সেই এতদিন স্পাই হিসেবে কাজ করেছে, আর যেটা অনেক আগেই জেনারেল বুঝতে পেরেছিল। জেনারেল বলে, সেই আসলে সবাইকে বলে দিয়েছিল যে আমরা চং আর্মিদের গ্রেইনে হামলা করব, তাই সে আগেই চং আর্মিদের জানিয়ে দিয়েছিল। ঠিক তখনই আমরা লিনকে দেখতে পাই, সে হাতে একটা ছুরি। জেনারেল দুয়ানশুকে অ্যাটাক করে আর বলে, কেউ যদি এক পাও এগিয়ে আসো তাহলে তোমাদের জেনারেলকে আমি এখনই মেরে ফেলে দিব। আর এইসব দৃশ্য বসে বসে দেখছিল সিমো। তখন আসল ম্যাজিস্ট্রেট লিনকে নিয়ে আসা হয়। তাকে আসলে একটা কক্ষে আটকে রেখেছিল এতদিন ধরে এই নকল ম্যাজিস্ট্রেট লিন, আর তাকে খুঁজে পেয়েছে আসলে চেং ইন। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, সেদিন চেং ইন হাঁটতে হাঁটতে যাচ্ছিল আর সে নকল লিনকে দেখতে পায়। তো লিনকেও পিছন থেকে ডেকেছিল, কিন্তু ও দেখে যে লিন সন্দেহজনক কিছু করতে যাচ্ছে। আর চেং ইন যেখানে দাঁড়িয়েছিল সেখানে একটা গুহা ছিল। এই গুহার ভিতরে ও ম্যাজিস্ট্রেট লিনের মতো দেখতে একটা মানুষকে দেখেছিল। এসে ও নিজের আপুকে জানিয়েছিল, আর তারপরে সেই সমস্ত বিষয়টা জানতে পেরেছে জেনারেল নিজেও। জেনারেল জানতো হানলিয়াং কোনো অন্যায় করেনি, সমস্ত অন্যায় করেছে এই ম্যাজিস্ট্রেট লিন। তো ম্যাজিস্ট্রেট লিন বলে, আমাকে যদি এখান থেকে যেতে না দাও তাহলে তোমাদের জেনারেলকে মেরে ফেলে দিব। তো
তো তখন জেনারেল সবাইকে বলে তোমরা সরে যাও, ও আমাকে চং রাজ্যে নিয়ে যাক, দেখি ও আমার কতটুকু ক্ষতি করতে পারে। যখন ওকে নিয়ে যাওয়া হচ্ছিল ওর দিকে তাকিয়ে থাকে সিমো। সিমো আসলেই সারপ্রাইজড হয়েছে, সিমোর ভালো লেগেছে এই শোটা। সিমো ওর দিকে তাকিয়ে থাকে আর ওকে আস্তে আস্তে করে পিছনে নিয়ে যায় ওই লোক। যাই হোক, ওকে চং রাজ্যে এনে বেঁধে রাখা হয়েছিল। সিমু তখন ওকে এই গরাদের মধ্যে দেখতে আসে। সিমু বলে তুমি যদি চাও আমি তোমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যেতে পারি। আমি যে ডিলটা করতে চেয়েছিলাম যে তোমার একটা উইশ পূরণ করব, বিনিময়ে তুমি তোমার একটা সেন্স আমাকে ধার দিবে 10 দিনের জন্য। জেনারেল তখন বলে তোমার কি এখনো মনে হয় যে আমি এখানে আসলে এমনি এমনি এসেছি? আমি এখানে নিজের স্ব ইচ্ছায় এসেছি, আর আমি নিজের ইচ্ছাতে এখান থেকে বেরিয়ে যেতে পারবো, তোমার সাহায্যের দরকার নেই। এদিকে আমরা তাবেই আর্মিদের দেখতে পাই, এরা জেনারেলকে উদ্ধার করতে যাওয়ার জন্য যখন রেডি তখন মেং আর শিয়া এসে বলে আপনাদের কাউকেই যেতে হবে না, এমনটাই নির্দেশ দিয়েছিল আগেই জেনারেল। এদিকে আমরা আবার দেখতে পাই ওই যে ফেক ম্যাজিস্ট্রেট লিনকে, সে নিজের মুখের উপর থেকে তার আস্তরটা বা মুখোশটা তুলে ফেলেছে, তারপরে নিজের আসল চেহারায় এসে দাঁড়ায় জেনারেলের সামনে। জেনারেল তখন হেসে বলে আপনার কি মনে আছে চং রাজ্যে 3টা ভাই ছিল, একজনের নাম 15, একজনের নাম 16, আর একজনের নাম হলো 17, আর আপনি নিশ্চয়ই সেই 15তম ভাই, তাই নয় কি? আমি কি ঠিক চিনেছি? আপনি আসলে সেই 15 এবং আপনি খুঁজে চলেছেন 16 আর 17কে। তবে আমি যদি ভুল না করি তাহলে আমি যতদূর জানি তত দূরে আমি এটা জানতে পেরেছি যে আপনার 16তম ভাই নাকি ক্রিপেল মানে পঙ্গু হয়ে পড়ে আছে, আর আপনার 17তম ভাই সে নাকি মিসিং। তাহলে আপনি 17তম ভাইকে খোঁজার জন্যই মূলত হান লিয়াংকে সেদিন চোখে কাপড় বেঁধে দিতে বলেছিলেন, আর তার ফাইটিং স্কিল দেখে আপনি এটা বোঝার চেষ্টা করছিলেন যে ওটাই আপনার 17তম ভাই কিনা। তবে আপনার 17তম ভাই তো আর কেউই নয়, আপনার সেই 17তম হারিয়ে যাওয়া ভাই আমি। কিন্তু আপনি আমার সঙ্গে যে অন্যায় করেছেন তার শাস্তি তো আপনাকে পেতেই হবে, আর তাছাড়া আপনার জন্য সূর্য শহরের অনেক মানুষ মারা গিয়েছে, সেই শাস্তিও আমি আপনাকে দিব। এবার ওই লোক চলে যাওয়ার পরে সিমু আবারও দেখা করতে আসে জেনারেলের সঙ্গে আর বলে ও আচ্ছা, এটাই তাহলে তোমার আসল পরিচয়। তুমি কি এখনো চাও না যে আমি তোমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাই? জেনারেল তখন নিজেই নিজেকে যে শিকল দিয়ে বাঁধা ছিল সেই শিকল ছাড়িয়ে ফেলে আর বলে দেখেছো, আমি নিজেই আমার নিজের শিকল ছাড়াতে পারতাম, তোমার সাহায্যে সত্যিই আমার কোনো প্রয়োজন ছিল না। আর এবার তোমার জন্য দুর্দান্ত একটা শো ওয়েট করছে, আই হোপ তুমি সেটা খুবই এনজয় করবে। এরপরে ও সোজা বাহিরে বের হয়ে আসে। আওয়ার সিং এবং তার রাজ্যের অন্যান্য লোকজন যেখানে খানাপিনা করছিল সেখানেই এসে প্রথমে আঘাতটা করে ও। আওয়ার সিং এর প্রথমে কালো বিড়ালটাকে মেরে দেয়, আর তারপরে সমস্ত সৈন্যদের তো একে একে মেরে দেয়, এবং নিজে এমন একটা পোশাক পরে নিয়েছিল যাতে ওকে নিজেও চং আর্মিদেরই একজন মনে হচ্ছিল, এবং সমস্ত আর্মিদের ও উল্টো পথে লিড দেয়। এরপরে এখানে যত গ্রেইন ভান্ডার ছিল মানে শস্য ভান্ডার, ও সেখানে ভীষণ পরিকল্পিতভাবে একে একে আগুন লাগিয়ে দিতে শুরু করে, আর উপর থেকে ডালে বসে বসে এগুলো দেখতে থাকে সিমু। আর সিমু সত্যি এগুলো দেখে খুব মজা লাগে। সিমু তখন মনে মনে ভাবে সেদিন আমার কাছে জেনারেল জানতে চেয়েছিল যে সামনের কয়েকদিনের আবহাওয়া ঠিক কেমন থাকবে। আমি বলেছিলাম বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, বরং খুব বাতাস বইবে। তার মানে সে এর জন্যই আমার কাছে জানতে চেয়েছিল, কারণ সে আগুন ধরিয়ে দিতে চেয়েছিল, আর বাতাসে সেই আগুন যাতে ছড়িয়ে পড়ে সেজন্যই মূলত সে আবহাওয়া কেমন থাকবে জানতে চেয়েছিল। এরপরে জেনারেল এসে আওয়ার সিং এর মাথাটাও কেটে দেয়, এবং এখানকার সৈন্যরা তো এটা দেখে খুবই ভয় পেয়ে যায়। পুরো এলাকায় একাই একটা লন্ডভন্ড কাণ্ড বাঁধিয়ে দেয়। সিমও এসব দেখে অবাক হয়ে যায় আর বলে এ কি মানুষ নাকি মনস্টার। এরপরে আওয়ার সিং এর মাথাটা নিয়ে ও যখন ঘোড়ায় চড়ে চলে আসছিল তখনই পিছন থেকে কেউ একটা ওকে অ্যাটাক করে। এটাই ছিল ওর 15তম ভাই। ওর 15তম ভাই মূলত ওকে এখানে মারতেই এসেছে, কারণ চং লিডারকে একটু আগেই এই 17তম বা দুয়ানছু মেরে ফেলে দিয়েছে। সেজন্য ওদের দুই ভাইয়ের ভিতরে এখন লড়াই হয়। সিমো এখনো উপরে থেকে এদের এই লড়াইটাই দেখছিল, তবে এর ভিতরে এসে ও কোনো বাদ সাধে না, ওদের মতো করে ওদের লড়াইটা করতে দিচ্ছিল। 15 এখন দুয়ানছুকে জিজ্ঞেস করে আর বলে তুমি আমাকে কেন মারতে চাও? দুয়ানছু বলে কারণ তোমাদের জন্য আমি আমার পরিবার হারিয়েছি, ছোট্টবেলা থেকে আমি এখানে বন্দি অবস্থায় ছিলাম। এরপরে ও 15তমকে মেরে দেয়, আর তারপরে নিজেই অজ্ঞান হয়ে যায়, কারণ ওর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। সিমু তখন নেমে আসে আর ও তখন হি হি করে হাসতে লাগে আর বলে যে আমি যখন একদম বাচ্চা অবস্থায় ছিলাম তখনই আমাকে এই সং রাজ্যে নিয়ে আসা হয়েছিল। আমার আসলে জন্ম হয়েছিল নান্ডু শহরে।
এবং আমি আসল দুয়ানশু। কিন্তু সিমু বলে তোমার এই কথা আমি বিশ্বাস করি না। ও তবুও বলে আমি সত্যি আসল দুয়ানশু। আচ্ছা তুমি আমার সঙ্গে যে ডিলটা করেছিলে সেই ডিলটা কি এখন করা যাবে? মানে এখন আমি উঠে বাড়ি পর্যন্ত যেতে পারবো না, আমার উইশ তুমি আমাকে বাড়ি পর্যন্ত নিয়ে যাবে, বিনিময়ে আমি তোমাকে আমার একটা সেন্স 10 দিনের জন্য ধার দিব। জেনারেল ওর হাতটা বাড়িয়ে দিয়েছিল। সিমু তখন ওর হাতটা ধরে বলে ঠিক আছে, তাহলে চলো আমরা আমাদের ডিলের রিচুয়ালসটা শুরু করি। এরপরে ওরা দুজনেই পাশাপাশি বসে আর সিমু ওর পার্লটা বের করে। এই পার্লের মাধ্যমেই মূলত ওদের ভিতরে ডিলটা সম্পন্ন করা হবে। এরপরে সিমু জেনারেলকে বলে ওর উপরে হাত রাখতে, তো ওরা দুজনেই ওই পার্লটার উপর নিচে দিয়ে হাত রাখে। তারপরে ওরা দুজনের ভিতরে কিছু একটা শপথ বাক্য পাঠ করে আর এর সাথে সাথেই দুজনের ভিতরে দারুণ একটা ডিল হয়ে যায়। আর ওদের এই ডিলের সাক্ষ্যস্বরূপ এখানে সুন্দর একটা পদ্ম ফুলের মতো কিছু হয়ে যায়। যাই হোক, এরপরে জেনারেলকে নিয়ে আস্তে আস্তে সিমু হাঁটতে শুরু করে আর বলে একটু আগেও তো তুমি অনেক ভালো ছিলে, তাহলে এখন আর কেন একটু হাঁটতে পারছো না? জেনারেল বলে সিমু আমি তোমাকে সত্যিই বলছি আমি আসল দুয়ানশু। আসলে ছোট্টবেলায় আমার বাবার কাছে আমাকে ভিক্ষা চাওয়া হয়েছিল। আমাকে বলা হয়েছিল চংরাজ্যে পাঠানোর জন্য, কিন্তু আমার বাবা আমাকে চংরাজ্যে পাঠাতে চায়নি, তাই অন্য একটা ছেলেকে দুয়ানশু সাজিয়ে চংরাজ্যে পাঠিয়ে দিয়েছিল। আর তারপরে একদিন ডাকাত এসে সেই দুয়ানশুকে মেরে দেয় আর আমাকে একটা জায়গায় লুকিয়ে রাখা হয়েছিল। কিন্তু তারপরেও আমি বাঁচতে পারিনি, আমাকে সেই চংরাজ্যের লোকজন তুলে নিয়ে যায় আর ওখানে ওয়াল নোয়িং নামের একটা মাস্টারের কাছে আমার দীক্ষা শুরু হয়। কিন্তু সেই দীক্ষা, সেই ট্রেনিং যে কত কঠোর আর ভয়ানক ছিল সেটা আমাকে প্রায় মনস্টার বানিয়ে দিয়েছিল। তবে আমি সত্যিকার দুয়ানশু, যার জন্ম নান্ডু শহরেই হয়েছিল। এটা বলেও অজ্ঞান হয়ে যায়। সিমু তখন ওর ওই যে গাছের ডালটার উপরে তুলে নেয় জেনারেলকেও আর বলে তুমি নিচে এত শক্তিশালী, আসলে এজন্যই বোধহয় আমার স্পেল বিয়ারার হিসেবে তোমাকে চয়েস করা হয়েছে, কারণ হিউম্যান জগতের ভিতরে তুমি খুবই স্পেশাল একজন মানুষ। এর পরের দিন দেখতে পাই যে জেনারেল ঘোড়ায় চড়ে রাজ্যে প্রবেশ করে আর রাজ্যের মানুষজন তো ভীষণ খুশি হয়েছে, কারণ চং রাজ্যের লিডারের মাথা কেটে জেনারেল নিয়ে এসেছে, যেটা সে সবার কাছে কথা দিয়েছিল। আর এটা যখন রাজা জানতে পারে, রাজা তখন তার রাজ্যে জানিয়ে দেয় যে এক্ষুনি তোমরা চলে যাই সঞ্জু শহরে, সেখানে কিছু গ্রেইন মানে খাদ্যশস্য নিয়ে যাবে ওখানকার আর্মিদের জন্য। আর এই দায়িত্ব দেওয়া হয় ফাংয়ের উপরে, যে ফাং নিজেকে দুয়ানশু বলে দাবি করত। যাই হোক, এদিকে যখন দুয়ানশু খুবই অসুস্থ মানে জেনারেল, তখন তার ড্রেসিং কে করাবে? ও তখন সিমুর দিকে হাত বাড়িয়ে দেওয়ার বলে তোমরা সবাই চলে যাও, ওই আমার ড্রেসিং করিয়ে দেবে। কিন্তু সিমুর তো সেন্স অফ টাচ ছিল না, তাই ও কাউকে কতটা জোরে টাচ করছে সেটাও ওর খেয়াল ছিল না। ও অনেক জোরে জোরে টাচ করে করে ওষুধ লাগাচ্ছিল জেনারেলের। জেনারেল তখন বলে তুমি কি আমার কথা বিশ্বাস করনি? আমি কিন্তু সত্যি নান্ডু শহরের দুয়ানশু। আর কতবার বলবো? সিমু বলে আমি তোমার কথা বিশ্বাস করেছি, আমি বিশ্বাস করেছি যে তুমি দুয়ানশু এবং তোমার পুরোটা জীবন খুব কষ্টে কষ্টে কেটেছে। আসলে এই অল নোয়িং মাস্টার যেসব ছেলেদেরকে ডিসাইপেল বানাতো তাদের একেবারে মনস্টার বানিয়ে তুলতো, তাদের দিয়ে রাজ্যের অনেক রকমের অপকর্ম কাজ করাতো, তার বিনিময়ে টাকা দেওয়া হতো, ও ওসব কাজই করতো। কিন্তু একসময় এসব কাজ করতে করতে যখন দুয়ানশু নিজে আবিষ্কার করে যে সে সত্যি একটা মনস্টার হয়ে উঠছে, মানুষকে মারতেও ওর কোনো হাত কাঁপে না, তখন ওর উপলব্ধি হয় যে না, ও এই পথ ছেড়ে পালাবে। তাই তো ও মিসিং হয়ে গিয়েছিল। ও একটা বাচ্চা ছেলেকে একবার মারতে গিয়েও আর মারেনি, যদিও মারাটাই ওর কাজ ছিল, কিন্তু ও নিজে ওই বাচ্চা ছেলেটিকে বাঁচিয়েছিল। তারপরে ওয়াল নোয়িং মাস্টার ওর উপর খুবই রেগে যায় এবং ওকে বেদম প্রহার করে, আর তারপরেই ও পালিয়ে এসেছিল। এইসব কথা শুনে সিমু বলে তোমার ছোটবেলা তো অনেক কষ্টে গিয়েছে, যাই হোক এখন তুমি কষ্ট পেও না। এরপরে ও নিজের রুমে আসার পরে ওর সঙ্গে ওর রাইট হ্যান্ড দেখা করতে আসে এবং সাথে একটা পোর্ট্রেট নিয়ে এসেছিল। ওর রাইট হ্যান্ড জানায় যে আপনি যেহেতু ফুশিং ট্রি অনেক পছন্দ করেন, সেজন্য এই গাছের চিত্র আমি এঁকে নিয়ে এসেছি আপনার জন্য। কিন্তু এটা শুনে সিমু বলে এখন আমি ওই গাছকে খুব একটা পছন্দ করি না, এর চেয়ে বরং আমার এখানকার পিস ব্লসম ট্রিটাকে আরও বেশি ভালো লাগে। রাইট হ্যান্ড তখন বলে মানে ইয়ানকে তখন বলে পিস ব্লসম ট্রি তো হিউম্যান ওয়ার্ল্ডের একটা গাছ, এই গাছের তো বিশেষ কোনো বিশেষত্ব নেই, কিন্তু আপনার এটা কেন বেশি ভালো লাগে? এই কথা শুনে সিমু বলে তুমি মর্টাল ওয়ার্ল্ডের ব্যাপার স্যাপার বুঝবে না। রাইট হ্যান্ড ইয়ানকে তখন বলে ঠিক আছে আপনি তাহলে বিশ্রাম নিন, আমি চলে যাচ্ছি। এটা বলে ও চলে যায়। এরপরে আমাদের একটা অনুষ্ঠান দেখানো হয়। যেহেতু চং আর্মিদের হারিয়ে দেওয়া হয়েছে তাই রাজ্যের মানুষজন অনেক বেশি হ্যাপি ছিল, রাজ্যের সবাই উদযাপন করছে। তাছাড়া তাদের জন্য এখন গ্রেইনও আসছে,
খাদ্যশস্য নিয়ে আসে ফাং। ফাং এমনভাবে খাদ্যশস্য নিয়ে এসেছিল যেন যুদ্ধটা সেই জয় করেছে। নিজেই একটা গলাবাজি করতে থাকে আর মানুষজন ওকে বাহবা দিতে থাকে। এটা দেখে চেংইনের ভালো লাগে না। চেংইন বলে এই ফাং সামান্য একজন কাউন্সিলর, সে কিছু খাদ্যশস্য নিয়ে এসেছে ঠিকই, কিন্তু সে এরকম একটা ভান করছে যেন সমস্ত যুদ্ধটা সেই জয় করেছে আর আমাদের জেনারেল যেন কিছুই করেনি। যাই হোক, এরপরে ও জেনারেলের কাছে আসে। জেনারেল বলে আজকে যেহেতু আমরা জয়লাভ করেছি তাই আমরা সবাই মিলে রাত্রে একসঙ্গে খাবো আর সেখানে অনেক রকমের মাংসের আইটেম থাকবে। চেংইন তখন বলে আমিও তোমার মতো একটা গ্রেট হিরো হতে চাই, আমিও তোমার মতো যুদ্ধবিদ্যা শিখতে চাই। চেংইনকে ও বলে ঠিক আছে, আমি তোমাকে শিখিয়ে দেব, আগামীকাল থেকে তাহলে তুমি ট্রেনে লেগে যাবে। চেংইন তখন বলে আমি যদি ট্রেন করতে চাই তাহলে কি আমি আর আমার আপুর সঙ্গে দেখা করতে পারবো না? এটা ভেবে ওর মন খারাপ হয়ে যায়। চেংইনের দিকে তখন তাকিয়ে ওর আপু বলে কিন্তু কোনো না কোনো দিন আমাদের তো আলাদা হয়ে যেতেই হতো। এই কথা শুনে চেংইন কাঁদতে কাঁদতে চলে যায় আর বলে তার মানে আপু তুমি এখনো আমাকে চাও না? এবার চেংইন চলে যাওয়ার পরে জেনারেল সিমুকে বলে এই কথাটা ওই বাচ্চা ছেলেকে বলার কি কোনো দরকার ছিল? সিমু তখন বলে আমি হলাম একটা স্পিরিট, সো লিটারেলি আমাকে আমার দেশে তো ফিরে যেতেই হবে, আমি তো এখানে সারা জীবন থাকতে আসিনি, আর তুমিও তোমার বিজনেসেই মনোযোগ দাও। এরপরে রাত্রেবেলার দৃশ্য দেখতে পাই। রাজ্যের সমস্ত জেনারেলরা এক জায়গায় হয়েছিল, এরা সবাই আজকে খানাপিনা করছিল, সবার ভিতরে একটা উৎসবের আমেজ বয়ে চলছিল। সবার উদ্দেশ্যে সুন্দর একটা বক্তব্য রাখে জেনারেল। জেনারেল সবাইকে অনেক মোটিভেটেডও করেছিল। আজকে সবাই এতটাই ওয়াইন পান করেছিল যে কেউ কোনো সেন্সের ভিতরেই ছিল না। তো ওখান থেকে খুব বোরিং লাগছিল বলে উঠে চলে আসে সিমো। সিমো বাইরে এসে যখন বসেছিল তখন ওর সঙ্গে দেখা করতে আসে জেনারেল আর বলে আমার ড্রেসিংটা চেঞ্জ করতে হবে, তুমি ফ্রি থাকলে একটু করে দিবে? সিমো তখন ম্যাজিক করে মেডিকেল কিটসগুলো এখানে নিয়ে আসে আর বলে ঠিক আছে আমি এটা করে দিব, কিন্তু তোমার মনে হচ্ছে ইদানিং একটু সাহস বেড়ে গিয়েছে, তুমি আমার নাম ধরে ডাকছো, কাহিনী কি বলো তো? জেনারেল তখন বলে আমার না একটা উইশ আছে তোমার কাছে। সিমু বলে কি উইশ? জেনারেল বলে যতবার তুমি আমার কাছাকাছি আসবে এবং তুমি আমার কাছ থেকে আমার একটা একটা করে সেন্স ধার করবে ততবার আমি তোমাকে তোমার নাম ধরে ডাকতে চাই, কারণ তোমার নাম ধরে ডাকতে আমি খুব পছন্দ করি, এটা আমাকে তোমার অনেক ক্লোজ করে তুলতে হেল্প করে। সিমু বলে আমার নাম ধরে ডাকবে? তুমি জানো আমি তোমার থেকে 400 বছরের বড়, আমি তোমার থেকে এত সিনিয়র যে তুমি আমার নাম ধরে ডাকতেই পারবে না। জেনারেল বলে কিন্তু আমি তোমাকে সিমু বলেই ডাকতে চাই। সিমু বলে আচ্ছা ঠিক আছে, এটাই তোমার উইশ? জেনারেল বলে হ্যাঁ, আমার উইশ হলো আমি তোমাকে আরও বেশি করে জানতে চাই। চলো আজকে যেহেতু আমি অসুস্থ আছি তাই তুমি আমার সেন্স অফ টাচটা আজকে নিয়ে নিতে পারো। এরপরে ওরা আবারও সেই যে পালটা বের করে নিজেদের সেন্স মানে জেনারেল তার একটা সেন্স এখন ধার দেবে সিমুকে, সেই প্রক্রিয়া শুরু করে। ও সিমু আজকে জেনারেলের কাছ থেকে তার সেন্স অফ টাচটাকে নিয়ে নেয়। এর মানে হলো ও এবার নিজেকে ফিল করতে পারবে। এতকাল ও নিজের শরীরে স্পর্শ করলেও বুঝতে পারতো না, কারণ মুখ স্পর্শ করলেও ও বুঝতে পারতো না। যখনই ওর সেন্স অফ টাচ ফিরে আসে ও প্রথমেই জেনারেলকে স্পর্শ করে, জেনারেলের সারা মুখে ও হাত রাখে, তারপরে একটা একটা করে জেনারেলের কপালে হাত রেখে বলে এটা কপাল, আর তারপরে আস্তে আস্তে নাকের দিকে হাত রেখে বলে এটা হলো ব্রেথ মানে শ্বাস প্রশ্বাস। এরপরে ঠোঁটে হাত রাখে। ও এতকাল খালি নামগুলোই শুনেছে, নামগুলোই বলেছে, বাট ও জানতো না এগুলোর রিয়েল ফিলিংসটা কেমন। এরপরে ও গলায় হাত রেখে বলে এটা হলো তোমার পালস। এরপরে ওর বুকে শুয়ে বলে আর এটা হলো হার্টবিট। মানে ফাইনালি ও সমস্ত কিছু অনুভব করতে পারছে। আর এসবের ফলে আমাদের জেনারেলের কি অবস্থা হয়েছে বুঝেন। যাক, এরপরে উঠে দাঁড়িয়ে বলে যে তুমি আমাকে এখন কামড় দাও। জেনারেল বলে কি আমি তোমাকে কামড় দিব? ও বলে হ্যাঁ, ব্যথা কিভাবে লাগে আমি বুঝতে চাই। জেনারেল তখন ওর গলায় কামড়ে দেয়, অনেকক্ষণ ধরেই কামড়ে থাকে যতক্ষণ না সিমু বলে ওঠে ইস ব্যথা লাগছে। এরপরে সিমু যখন বলে যে ব্যথা লাগছে, জেনারেল তখন ছেড়ে দেয় আর বলে এটাই হলো বেঁচে থাকার আসল মজা, যতক্ষণ না তোমার ভিতরে কোনো সেন্স অফ টাচ থাকছে তুমি এই পৃথিবীর কোনো কিছুই ওভাবে ফিল করতে পারবে না। জেনারেল কিন্তু এক প্রকার আবেগ আপ্লুত হয়ে পড়েছিল সিমুর প্রতি। যদিও সিমু এই নতুন একটা অনুভূতি পেয়ে তো সেই হ্যাপি, তবে ও এখন ওর কোনো স্পিরিট পাওয়ার আর দিতে পারছে না। মানে যতক্ষণ পর্যন্ত ওর কাছে জেনারেলের সেন্স অফ টাচ আছে ও ততক্ষণ পর্যন্ত নিজের কোনো স্পিরিচুয়াল পাওয়ারকেই ব্যবহার করতে পারবে না। এখন ওকে যদি ওর কোনো শত্রু আক্রমণও করে তাও প্রতিহত করতে পারবে না। এটা দেখার সাথে সাথে জেনারেল ওকে চেপে ধরে। সিমু তখন বলে এখন আমার কোনো পাওয়ার নেই, কিন্তু 10 দিন পরে আমার পাওয়ার ফিরে এলে আমি কিন্তু তোমাকে মেরে ফেলবো, তুমি আমার সঙ্গে কি করতে চলেছো? জেনারেল তখন ওকে সুরসুরি দেয়। সিমু বলে এটা আবার কেমন ফিলিংস? জেনারেল বলে এটাকে বলে সুরসুরি। তুমি বহুবার আমার রুমে গিয়েছো এবং এখান থেকে ওখান থেকে আমাকে টাচ করেছো, আর আমি এক্সট্রিমলি সেন্সিটিভ, কারণ আমার অনেক সুরসুরি লাগে, তাই আজকে তোমাকেও বোঝালাম।
কিন্তু তখন জেনারেল ফিল করে যে ও যে বুকে কেটে গিয়েছিল সেখানে বিন্দু পরিমাণ কোনো ব্যথা হচ্ছে না। তার মানে এখন যেহেতু ও সিমুর সেন্স অফ টাচটা নিয়েছে, তাই জেনারেল আর কোনো কিছুই ফিল করছে না। ও এখন কাউকে স্পর্শ করলেও সেটা ফিল করছে না। এবার সিমু বলে, ঠিক আছে, তার মানে আমি যে তোমার পাওয়ারটা নিয়েছি এজন্য আমি সব কিছু টাচ করতে পারবো, তুমি তোমারটা হারিয়ে ফেললে। তুমি চিন্তা করো না, 10 দিন পরে আমি আবার কথা মতো তোমাকে সেটা ফিরিয়ে দিব। আর ও যে ল্যান্ঠনটা ছিল সেটা আবার গোলাপি রঙের হয়ে জ্বলতে শুরু করে। এবার সেদিন রাত্রেবেলা ঘুমানোর পরে ঘুম ভেঙে যায় জেনারেলের। তো জেনারেল যেহেতু কোনো কিছুর আর কোনো স্পর্শ পাবে না, তাই ওর ফিল হচ্ছিল ও বোধহয় মরে গিয়ে ভেসে ভেসে বেড়াচ্ছে এবং ওর শরীরে এখন এক্সট্রিম লেভেলের পাওয়ার আছে। আর এই পাওয়ারের কারণে ও যখন ওর উপর থেকে কম্বলটা সরায় সেই কম্বলটা পর্যন্ত ছিঁড়ে যায়। এমনকি যখন নিজের জুতাটা পরতে যাচ্ছিল, পাওয়ারের কারণে সেই জুতাটাও ঠিকঠাকভাবে পরতে পারছিল না। শিমুর শরীরে তো অনেক পাওয়ার, ও কেবলই এই পাওয়ার সমস্ত পেয়েছে বলে ও এই পাওয়ারটাকে কন্ট্রোল করতে পারছিল না। ইভেন কি আগুনে হাত দিলে ওর হাতটা পুড়ে যায় না। এরপরে ও যখন বাহিরে আসে তখন দেখতে পায় বাহিরে একদম লন্ডভন্ড অবস্থা। সবাই এই বাহিরেটা গোছাচ্ছে আর বলছে কাল রাতে কি চোর এসেছিল, সমস্ত কিছু ভেঙে চুরে দিয়ে গিয়েছে কিন্তু কোনো কিছু চুরি করে নিয়ে যায়নি। জেনারেল তখন বলে, কে যে চুরি করেছে সে আমি বুঝতে পেরেছি। আসলে এই সমস্ত কিছু টাচ করে বেরিয়েছে সারা রাত ধরে আর কেউই নয়, সিমু। যেহেতু ওর সেন্স অফ টাচ ফিরে এসেছে আর সেজন্য ও সমস্ত কিছু টাচ করে করে দেখছিল। আর এখন তো একটা খরগোশ নিয়েও খেলা করছিল। এটা দেখার পরে শিমুকে জেনারেল বলে, নিশ্চয় গত রাত তোমার জন্য অনেক ভালো গিয়েছে, কারণ তুমি সমস্ত জিনিস একদম ভেঙে চুরে লন্ডভন্ড করে দিয়েছো। এরপরে বলে, চলো তোমাকে আরো সুন্দর সুন্দর জিনিস দেখাবো। ওকে বাজারে নিয়ে আসে আর সিমু প্রত্যেকটা দোকানে গিয়ে যা পাচ্ছিল তাই টাচ করে করে দেখছিল আর মানুষের জিনিসপত্র ভেঙে পর্যন্ত দিচ্ছিল। আর এই সমস্ত কিছুর দাম পরিশোধ করতে হচ্ছিল জেনারেল। জেনারেল তো এরকম একটা পর্যায়ে কখনোই পড়েনি। ইভেন সিমু যেসব দোকানে যাচ্ছিল সেসব দোকানে সব থেকে মূল্যবান সম্পত্তিগুলোই সে নষ্ট করে দিয়ে যাচ্ছিল। তারা যখন ওর কাছে টাকা চাচ্ছিল ও তখন বলছিল ওই যে জেনারেল সেই পে করে দিবে। ইভেন ও খাবার পর্যন্ত সবগুলো হাত দিয়ে চেপে চেপে দেখছিল, তবে ওর নরম আর সিল্কি জিনিসপত্রগুলো বেশি ভালো লাগছিল। জেনারেল কিন্তু এটা খুবই এনজয় করছিল। একটা মানুষ যখন হুট করে এরকম সেন্স অফ টাচ ফিরে পায় তখন তার কতটা ভালো লাগে। ও জেনারেলকে টাচ করতেও অনেক বেশি পছন্দ করছিল, কারণ জেনারেল একজন জেনারেল হলেও তার হাত ছিল নরম। এদিকে আমরা মার্শাল সিংকে দেখতে পাই, সে জেনারেলের সঙ্গে দেখা করতে এই শহরে আসে, তবে জেনারেল তার সঙ্গে পরে দেখা করে। জেনারেল দেখা করার পরে জেনারেলকেও বলে, তোমার সঙ্গে যে মেয়েটি আছে সেই মেয়েটিকে ডাকো তো, যে তোমাকে সমস্ত আবহাওয়ার খবর দেয়। আমি সেই মেয়েটিকে ধার করতে চাই, আমার সঙ্গে সেই মেয়েটিকে নিয়ে যেতে চাই, কারণ আমি নতুন একটা যুদ্ধে যেতে চাই। কিন্তু জেনারেল সাথে সাথেই বলে দিয়েছিল যে আমি তোমাকে তাকে দেব না। আর তারপরে মেয়েটিকে মানে শাওশাওকে ডেকে পাঠানো হয়। জেনারেল যখন শাওশাওকে বলে, তুমি নাকি অনেক ভালো আবহাওয়াবিদ, তাই আমি তোমাকে আমার সাথে নিয়ে যেতে চাই, তুমি কি রাজি? তখন সিম্বু বলে, আমি কেন আপনার সাথে যাব? যখন এখানকার জেনারেলরা কোনো ধরনের খাদ্যশস্য পায়নি তখন আপনারা এক ফোঁটা খাদ্যশস্য পাঠাননি। তাছাড়া যখন চং আর্মিদের হারানো হলো সেটাও জেনারেল দুয়ানশু একাই হারালো, আর পরে কিনা আপনারা ক্রেডিট নিতে এসেছেন। আমি শুধুমাত্র জেনারেল দুয়ানশুর হয়েই কাজ করব, আর কারণে মার্শাল সিং এর একজন লোক সোজা সিমুর উপরে অ্যাটাক করতে যায় আর সিমু বুঝতে পেরে অজ্ঞান হওয়ার নাটক করে। দুয়ানশু বলে, কেউ যদি আমার লেডিকে আঘাত করার চেষ্টা করে তাহলে কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আর এরপর ওকে কোলে করে নিয়ে বাইরে চলে আসে। কিন্তু সিমু বলে, আমরা এখন বাইরে চলে এসেছি, আমাকে এবার ছেড়ে দিতে পারো। জেনারেল বলে, ছেড়ে কেন দিব? যেহেতু আমরা অভিনয় করছি তাই আমাদেরকে শেষ পর্যন্ত অভিনয়টা চালিয়ে যেতে হবে। সবাই ভাবছিল ওদের ভিতরে একটা গভীর রিলেশন আছে। যাই হোক, এরপরে সিমুকে নিজের রুমে নিয়ে আসে আর ওখানে শুইয়ে দেয়। কিন্তু সিমু যতক্ষণ ঘুমাচ্ছিল ওর পাশে বসেছিল জেনারেল। এদিকে আমরা চিনকে দেখতে পাই, সে ফাংকে বলছিল, যেভাবেই হোক জেনারেল দুয়ানশুকে আমাদের হারাতেই হবে, তাই তাকে নতুন একটা যুদ্ধে পাঠানোর কথা চিন্তা করছি আমি। আর ওদিকে সিমুকে দেখতে পাই, সিমু ঘুমিয়ে ঘুমিয়ে ওর বাবা মায়ের স্বপ্ন দেখছিল। ও কখনো স্বপ্ন দেখেনি, যেহেতু ওর সেন্স অফ টাচ ফিরে এসেছে তাই ও স্বপ্ন দেখেছে। স্বপ্ন দেখা মাত্র ওর ঘুম ভেঙে যায় এবং ও নিজেকে আবিষ্কার করে যে ও নিজের মুখ টাচ করতে পারছে, হাত টাচ করতে পারছে, এমনকি স্বপ্নেও দেখতে পারছে। এবার ও যখন জেনারেলকে চোখের সামনে দেখে তখন ও বলে, তুমি এখানে কি করছো? জেনারেল তখন বলে, তুমি ঘুমিয়েছিলে তাই তোমাকে আর ডিস্টার্ব করিনি। সিমু তখন বলে, কিন্তু তোমার তো তোমার রুমে থাকার কথা, তুমি কেন এখানে? জেনারেল তখন বলে, আর আসলে আমার ঘুম ভেঙে গিয়েছিল, কিন্তু আমি যখন ফিল করলাম যে আমার হাত পা কোনো কিছুই কাজ করছে না তাই আমি ভাবলাম আমি বোধহয় মরে গিয়েছি, তাই আমি তোমাকে শেষবারের মতো দেখতে এসেছিলাম। যাই হোক, চলো আমি তোমাকে সুন্দর একটা জায়গায় নিয়ে যাচ্ছি। ওর জন্য অনেকগুলো খাবার তৈরি করা হয়। ওর সমস্ত খাবারগুলো খাওয়া বাদ দিয়ে সেগুলো হাত দিয়ে দিয়ে দেখছিল। আর ওকে এত খাবার আগে খেতে কখনোই দেখেনি চেং ইন। যাই হোক, এরপরে ওকে সুন্দর একটা আইটেম গিফট করে
জেনারেল আর বলে, এটা অনেক নরম আর সিল্কি, আমি দেখেছি তুমি নরম জিনিস খুব পছন্দ করো, তাই এটা আমি তোমাকে উপহার হিসেবে দিলাম। ওখানেও বারবার হাত ঘষছিল সিমুর খুবই ভালো লাগে। সিংইন বলে, আপু তোমাকে বেশ অন্যরকম লাগছে, আগে তো তুমি একটু নড়াচড়া করতে না, এখন তুমি অনেক নড়াচড়া করছো, হেঁটে হেঁটে বেড়াচ্ছ, আবার খাওয়া দাওয়াও করছো, বলো তো তোমার কি কোনো পরিবর্তন হয়েছে? ও তখন চেঙ্গিনের মুখে হাত দিয়ে বলে, পরিবর্তন যদিও হয় তাতে কি হয়েছে, চলো আজকে আমরা বাহিরটা অনেক এনজয় করব। এরপরে দুই ভাই বোন যখন বাহিরে আসে, হুট করে চেঙ্গিন একটা ঘরের ভিতরে ঢুকে পড়ে, আর এরপরে ওই ইভিল স্পিরিট দ্বারা আক্রান্ত হয়ে যায়। এখানে কেউ একটা ওকে আক্রমণ করে আর বলে, তুই কি জানিস না, তুই যাকে বোন বলে জানিস সে আসলে তোর আসল বোন নয়, সে আসলে একটা স্পিরিট, ইভিল স্পিরিট। চেঙ্গিন কাঁদতে কাঁদতে বলে, আমার আপু আমাকে অনেক ভালোবাসে, সে কোনো ইভিল স্পিরিট হতেই পারে না, সে মানুষের অনেক ভালো করে, সে মানুষের মঙ্গল চায়। কিন্তু তখনই ওর সামনে একটা দৃশ্য স্থাপন করা হয়, যেখানে দেখানো হচ্ছে ওর আসল আপু হলো একটা মানুষ, এবং ওর সাথে যে মেয়েটি আছে সে একটা শয়তান, এবং ওর আসল আপুকে মেরে দিচ্ছে। চেঙ্গিন এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়, নিজের চোখের সামনে দৃশ্যটা দেখছে। আর তারপরে ও আবার ছোট মানুষ, ও যখন বাসায় আসে তখন এই মানে সিমুকে দেখে ওর একটু ভয়ই লাগে, যদিও এই মেয়েটির সঙ্গে তো ও এতদিন ধরে থাকছে। যাই হোক, এরপরে আমরা আবার দেখতে পাই জেনারেলকে একটা দায়িত্ব দিয়েছিল মার্শাল, আর বলে ওকে নতুন একটা শহরে গিয়ে যুদ্ধ করতে, কিন্তু জেনারেল এতে রাজি হয়ে যায়, যদিও জেনারেলের এখন সেন্স অফ টাচ ছিল না, যুদ্ধটাও করবে কীভাবে সেটাই ও বুঝতে পারছে না। সেন্স অফ টাচ না থাকলে তো যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করাটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। জেনারেল তখন একটা বাজারে আসে আর নিজেকে একটু যাচাই করার চেষ্টা করে, ও নিজের চোখে একটা কালো কাপড় বেঁধে নেয়, আর তারপরে চারটা দিক অনুধাবন করার চেষ্টা করে। তখন বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল, যেহেতু কোনো সেন্স অফ টাচ জেনারেলের ছিল না, তাই ও বৃষ্টি বুঝতে পারে না। ওদিকে এই বৃষ্টি পেয়ে তো খুব খুশি হয়েছিল সিমু একটা ছাতা নিয়ে আসে জেনারেলের মাথায় ধরে বলে, বেশি বৃষ্টিতে ভিজলে তোমার ঠান্ডা লেগে যাবে। জেনারেল বলে, সত্যি তুমি আমাকে নিয়ে এত কেয়ার করো? সিম্মু তখন বলে, কে বলেছে তোমাকে নিয়ে কেয়ার করি? আমি তো কেয়ার করি খালি তোমার 5 সেন্সকে। এরপরে জেনারেল ওকে এসে বলে, আমাদের কিছু দিনের জন্য আলাদা হয়ে যেতে হবে। মার্শাল সিং আমাকে একটা বিশেষ দায়িত্ব দিয়েছে, আর সেটা হলো আমাকে অন্য একটা শহরে গিয়ে সেখানে যুদ্ধ করতে হবে, কিন্তু আমি কিভাবে কি করব বুঝতে পারছি না। তখনই সিমু একটা মিউজিক্যাল থ্রেড বা রেড কালারের কোনো কিছু একটা বের করে, আর সেটা অনেকটা ধোঁয়ার মতো ছিল। এই ধোঁয়াটা ওর দিকে ছুড়ে দিয়ে বলে, এই ধোঁয়া তোমার আশেপাশে থাকলে তুমি অন্ততপক্ষে ফিল করতে পারবে যে তোমার চারপাশে কি হচ্ছে, এটা তোমাকে বাঁচাবে। এদিকে আমরা এখনকার ম্যাজিস্ট্রেট লিনকে দেখতে পাই। সে দেখে চেঙ্গিন খুব মন খারাপ করে বসে আছে। চেঙ্গিন ওই ম্যাজিস্ট্রেট লিনকে জিজ্ঞেস করে আর বলে, আচ্ছা ম্যাজিস্ট্রেট লিন, আপনার তো একটা ফেক প্রতিকৃতি একজন নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, আমি ধরতে পেরেছিলাম, কিন্তু এরকম যদি আরও মানুষ বেরোয় তাহলে আমি কিভাবে ধরবো যে সেগুলো আপনি নন? তখন এই ম্যাজিস্ট্রেট লিন ওকে বলে, তখন তুমি আরও বেশি কেয়ারফুল হয়ে যাবে, ছোট ছোট ব্যাপারগুলোকে নোটিশ করবে, তাহলেই তুমি বুঝতে পারবে যে কে আসল আর কে নকল। এদিকে দুয়ানশুকে দেখতে পাই, ওরা বেরিয়েছিল সেই যুদ্ধে যাবার উদ্দেশ্যে অন্য শহরে যাওয়ার জন্য। এদিকে আমরা আবার মার্শাল সিংকে দেখতে পাই, সে ডেকে পাঠিয়েছিল শিমুকে ডাকার পরে শিমুর মতো হুবহু দেখতে আর একটা মেয়েকেও এখানে ডেকে পাঠানো হয়। সবাই মিলে শিমুকে বলে, তুমি একটা ইভিল স্পিরিট স্বীকার করো, এবং তুমি এতদিন এই মেয়েটার শরীরে ভর করেছিলে। ওই মেয়েটি তখন বলে, হ্যাঁ আমার শরীরে এই ইভিল স্পিরিটটা ভর করেছিল, আমার নাম শাও, কিন্তু সে আমার আইডেন্টিটি চুরি করেছিল, হুজুর আপনি আমার হয়ে বিচার করে দিন। এখানে আবার একটা ওঝাকেও ডাকা হয়। ওই ওঝা বলে, ঠিক আছে, আমাদের সামনে সবুজ কাপড় পরা যে মেয়েটি দাঁড়িয়ে আছে সে যে ইভিল স্পিরিট তা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে, বলে ওর দিকে কি একটা ধোঁয়া ছুড়ে দেয়, আর সাথে সাথে দেখা যায় যে শিমুর চোখের কালার চেঞ্জ হয়ে গিয়েছে। ও যে একটা ইভিল স্পিরিট তা সবার সামনে ফুটে উঠেছে। সবাই বলে, তুমি আসলে ইভিল স্পিরিট। শিমু বলে, হ্যাঁ ইভিল স্পিরিট, তো এখন তোমরা কি করবে? আমাকে কি আটকে রাখবে? ঠিক আছে, যদি আমাকে কারাগারে বন্দি করতে চাও তো কারাগারে আমি বন্দি হতে রাজি আছি। এরপরে ও নিজেই কারাগারে বন্দি হয়ে যায়, কারণ মর্টাল ওয়ার্ল্ডে শুধু এই জিনিসটাই ওর ফিল করা হয়নি, ও কখনো কারাগার দেখেনি। তাই কারাগারে যখন ওকে বন্দি করা হয়েছিল চারপাশে অনেক তাবিজ কবজ ঝুলিয়ে দেওয়া হয়েছিল। শিমু নিজে সেগুলোকে স্পর্শ করে দেখছিল আর বলছিল, এগুলো আবার আমাকে কি করবে? ও অনেক হাসছিল। কিছুক্ষণ পরে ওর সঙ্গে দেখা করতে আসে মেং আর বলে, আপনি ইভিল স্পিরিট হন আর যেই হন, আপনাকে প্রোটেক্ট করতে বলেছে আমাদের জেনারেল, তাই যে কোনো মুহূর্তে আমি আপনাকে প্রোটেক্ট করব। আমি দরজা খুলে দিচ্ছি, আপনি এখান থেকে এখন পালিয়ে যান। সিমু তখন জেনারেল মেংকে বলে যে, তোমার ভয় লাগছে না আমি একটা ইভিল স্পিরিট? মেং তখন বলে, কিন্তু আপনি তো আমাদের কোনো ক্ষতি করেননি, তাহলে আমি কেন আপনার ভয় পাবো?
যেহেতু জেনারেল বলেছে আপনাকে প্রোটেক্ট করতে, তাই আপনাকে প্রোটেক্ট করাই আমার কাজ। এরপরে ও ওখান থেকে চলে আসে একটা জঙ্গলের ভিতরে। সিম্বু যখন জঙ্গল দিয়ে হাঁটছিল ও বুঝতে পারে পিছন থেকে কেউ ওকে ফলো করছে। ও দেখতে পায় সেই ওঝাটাকে, আর সাথে দেখতে পায় সেই শাওশাওকে এবং চেঙ্গিনকে ওরা ধরে নিয়ে এসেছিল। ওই নকল শাওশাও চেঙ্গিনকে বলছিল, দেখো আমিই তোমার বোন। এবং ওই যে মেয়েটা দাঁড়িয়ে আছে ও একটা ইভিল স্পিরিট, এবং ওর কোমরে ওই যে ল্যান্টনটা ঝুলছে, ওই ল্যান্টনটা আসলে আমার ল্যান্টন, ও চুরি করেছে। কিন্তু ও যেহেতু তোমাকে বাঁচিয়েছিল, তাই তুমি ওর কাছে যাও আর ওই ল্যান্টনটা আমার কাছে নিয়ে এসে দাও। তুমি যদি ওর কাছে যাও ও তোমাকে কিছু বলবে না। চেঙ্গিন তখন কাঁদতে কাঁদতে সিমুর দিকে এগোতে লাগে। চেঙ্গিন তখনও ভাবছে কে আসলে আর কে নকল, কে এতদিন তাকে বোনের মতো করে আগলে রেখেছে। পিছনে যে কমলা কালারের জামা পরে সাউসা দাঁড়িয়েছিল, সেই সাউসাও একটা ছুরিও এগিয়ে দেয় চেঙ্গিনের দিকে আর বলে, এই ছুরি দিয়ে এক্ষুনি ওই ইভিল স্পিরিটকে আঘাত করো, আমি তোমার আসল বোন, আমি তোমাকে রক্ষা করেছি আর ও তোমার বাবাকে মেরেছে। চেঙ্গিন তখন বলে, আমার বাবাকে তো ও মারেনি, আমার বাবাকে চং আর্মিরা মেরেছে, সে আমাকে উদ্ধার করেছিল। কিন্তু কে আসল কে নকল আমি বুঝতে পারছি না বলে ও ছুরিটা নিয়ে আস্তে আস্তে শিমুর দিকে এগিয়ে যায়। আর শিমু এই ঘটনাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, একটা কথাও বলছিল না। আর এর সাথে সাথে এই দ্বিতীয় পার্টের গল্প শেষ হয়ে যায়। তো দ্বিতীয় পার্টের এই গল্প আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। কাহিনী কিন্তু ইন্টারেস্টিং হয়ে উঠেছে। একজন মানুষের সাথে ভূতের প্রেম ঠিক কিভাবে হবে আর কিভাবে সেই প্রেমের পূর্ণতা হবে তা দেখতে হলে অবশ্যই ড্রামা লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো আজ এখানেই শেষ করছি, দেখা হবে আপনাদের সঙ্গে পরের পার্টে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।